অধ্যায়ে এক লেখক একটি সহজ কিন্তু তীক্ষ্ণ পর্যবেক্ষণ দিয়ে শুরু করেছেন। অর্থ প্রতিটি ব্যক্তির জীবনকে প্রভাবিত করে, তবুও খুব কম লোকই এটি কিভাবে কাজ করে তা সত্যিই বোঝে। তাদের বুদ্ধিমত্তার অভাবের কারণে নয়, বরং অর্থ কেবল যুক্তির বিষয় নয়, এটি আচরণের বিষয়। লেখক ব্যাখ্যা করেছেন যে লোকেরা ধরে নেয় যে আর্থিক সাফল্য বিশ্লেষণাত্মক দক্ষতা, গাণিতিক ক্ষমতা অথবা বাজার পূর্বাভাসে দক্ষতা থেকে আসে। কিন্তু লেখকের মতে আর্থিক সাফল্যের আসল ভিত্তি হল মানসিক শৃঙ্খলা, ধৈর্য এবং ভয়, লোভ এবং অনিশ্চয়তা পরিচালনা করার ক্ষমতা। লেখক পরামর্শ দিয়েছেন যে মানুষ একটি মূল সমস্যার মুখোমুখি হয়, তারা অর্থকে একটি সূত্রের মতো ব্যবহার করার চেষ্টা করে, যদিও এটি পরিবর্তনশীল মেজাজের সাথে একটি জীবন্ত চরিত্রের মতো আচরণ করে। এটি মানুষের আবেগ, সামাজিক চাপ, অপ্রত্যাশিত ঘটনা এবং ব্যক্তিগত পক্ষপাতের প্রতি প্রতিক্রিয়া দেখায়। এই মনস্তাত্ত্বিক শক্তিগুলি না বুঝে অর্থ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা বাতাসকে না বুঝে সমুদ্রে ভেসে যাওয়ার মতো। আপনি হয়তো নড়াচড়া করতে পারেন, কিন্তু দিক নিয়ন্ত্রণ করতে পারবেন না। লেখক ব্যাখ্যা করেছেন যে আধুনিক বিশ্ব অর্থের সাথে লেনদেনের চ্যালেঞ্জকে আরও তীব্র করে তুলেছে। মানুষ অনলাইনে লক্ষ লক্ষ অপরিচিত ব্যক্তির সাথে তাদের জীবন তুলনা করে, যার ফলে তারা ভালো থাকা সত্ত্বেও অযোগ্য বোধ করে। তারা অন্যদের সাফল্য দেখে, তাদের সংগ্রাম দেখে না। তারা শিরোনামের শব্দ এবং আতঙ্ক শোষণ করে। তারা দ্রুত জয়ের পিছনে ছুটতে থাকে। তারা হাতছাড়া হওয়ার ভয় পায়। লেখক পরামর্শ দিয়েছেন যে এই আবেগপ্রবণ স্রোত বিচারকে বিকৃত করে এবং মানুষকে শান্ত, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত থেকে দূরে ঠেলে দেয়। লেখকের মতে সবচেয়ে বড় মানসিক ফাঁদ হল এই বিশ্বাস করা যে আরও অর্থ স্বয়ংক্রিয়ভাবে শান্তি আনবে। লেখক যুক্তি দেন যে অর্থ বিকল্প, আরাম, সুযোগ নিয়ে আসে, কিন্তু শান্তি নয়। শান্তি আসে নিজেকে জানার মাধ্যমে, নিজের সীমা জানার মাধ্যমে এবং আসলে কি গুরুত্বপূর্ণ তা জানার মাধ্যমে। এই ভিত্তি ছাড়া অর্থ একটি হাতিয়ারের পরিবর্তে বোঝা হয়ে ওঠে। শ্রোতাদের মন জয় করার জন্য লেখক একটি সিনেমাটিক ফ্রেম উপস্থাপন করেছেন। কল্পনা করুন আপনি একটি শান্ত সকালে ঘুম থেকে উঠেন। আপনার দরজার বাইরে পা রাখেন এবং আপনার চারপাশে পৃথিবী ঘুরতে দেখেন। আপনার পাশ দিয়ে যাওয়া প্রতিটি ব্যক্তির একটি গোপন গল্প রয়েছে, অজানা ভয়, উচ্চাকাঙ্ক্ষা, অনুশোচনা এবং স্বপ্ন। এই অদৃশ্য আবেগগত স্তরগুলি তাদের আর্থিক সিদ্ধান্তগুলিকে এমনভাবে রূপ দিচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন না। আপনি তাদের জীবনযাত্রাকে ঈর্ষা করতে পারেন, কিন্তু আপনি জানেন না যে এটি অর্জনের জন্য তারা কি মূল্য দিয়েছে। আপনি তাদের পছন্দগুলি বিচার করতে পারেন, কিন্তু আপনি জানেন না যে তারা কি চাপের মধ্যে রয়েছে। অর্থ ব্যক্তিগত কারণ জীবন ব্যক্তিগত। লেখক পরামর্শ দিয়েছেন যে বেশিরভাগ আর্থিক ভুল মানুষের তথ্যের অভাবের কারণে হয় না, বরং তাদের নিজস্ব আচরণ সম্পর্কে অন্তর্দৃষ্টির অভাবের কারণে হয়। মন্দার সময় তারা ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ে। বৃদ্ধির সময় তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তারা তাদের প্রত্যাশাগুলিকে অস্থায়ী অবস্থার উপর নির্ভর করে। তারা ভাগ্য এবং ঝুঁকিকে ভুল বোঝে। তারা ধনী হওয়াকে ধনী হওয়ার সাথে গুলিয়ে ফেলে এবং তারা বুঝতে ব্যর্থ হয় যে দীর্ঘ সময় ধরে পুনরাবৃত্তি করা ছোট ছোট অভ্যাসগুলি অসাধারণ ফলাফল তৈরি করে। লেখকের মতে আজকের বিশ্বকে অর্থ সম্পর্কে নতুন চিন্তাভাবনার প্রয়োজন, যা মানব মনোবিজ্ঞানকে উপেক্ষা করার পরিবর্তে স্বীকৃতি দেয়। এমন একটি চিন্তাভাবনা যা ইতিহাসকে সম্মান করে, অনিশ্চয়তাকে আলিঙ্গন করে এবং তীব্রতার চেয়ে সময়কে অগ্রাধিকার দেয়। লেখক ব্যাখ্যা করেছেন যে অর্থ কোনো জাতি নয়, বরং একটি সম্পর্ক। আপনাকে এটিকে লালন করতে হবে, বুঝতে হবে এবং এটিকে বেড়ে ওঠার জন্য সময় দিতে হবে। শুরুর অংশ শেষ হওয়ার সাথে সাথে লেখক শ্রোতাদের কাছে একটি মূল ধারণা রেখে যান। আর্থিক জ্ঞানের যাত্রা শুরু হয় যখন আপনি বাজারকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা বন্ধ করেন এবং নিজেকে বোঝার চেষ্টা শুরু করেন। অর্থের আসল শক্তি সংখ্যায় নয়, বরং সেই সংখ্যার পিছনে থাকা আবেগের মধ্যে। যখন আপনি আপনার আবেগকে আয়ত্ত করেন, তখন আপনি আপনার আর্থিক জীবনকে আয়ত্ত করেন। গল্পটি এখান থেকেই শুরু।
অধ্যায় 2 লেখক মূল অনুসন্ধান শুরু করেন এই ব্যাখ্যা দিয়ে যে অর্থ বিভিন্ন মানুষের জন্য ভিন্নভাবে আচরণ করে, কারণ প্রত্যেকেই অনন্য জীবনের অভিজ্ঞতা থেকে আসে। একই আয়ের দুই ব্যক্তি তাদের চিন্তাভাবনা, তাদের বেড়ে ওঠা, তাদের ভয় এবং তাদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে সম্পূর্ণ ভিন্ন আর্থিক ফলাফল পেতে পারেন। লেক্কের মতে এই অদৃশ্য আবেগগত শক্তিগুলি যে কোনো বাজার প্রবণতা বা অর্থনৈতিক তত্ত্বের চেয়ে আর্থিক আচরণকে বেশি প্রভাবিত করে। লেখক ব্যাখ্যা করেছেন যে বইটির একটি কেন্দ্রীয় ধারণা হল যে মানুষ সংখ্যাগত যুক্তির উপর ভিত্তি করে আর্থিক সিদ্ধান্ত নেয় না, তারা আবেগগত যুক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। এই কারণেই একই বাজারের গতিবিধি দেখে দুজন ব্যক্তি বিপরীতভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। একজন সুযোগ দেখে, অন্যজন বিপদ দেখে। লেখক যুক্তি দেন যে দুটিই ভুল নয়, তারা কেবল ব্যক্তিগত ইতিহাসের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানাচ্ছে। তিনি একটি উদাহরণ ব্যবহার করেন। কল্পনা করুন দুজন মানুষ একটি বনের ধারে দাঁড়িয়ে আছে। একজন বনে খেলতে খেলতে বড় হয়েছে, তাদের কাছে এটি বাড়ির মতো মনে হয়। অন্যজন বনে বিপদের গল্প শুনে বড় হয়েছে। একই বন দুটি বিপরীত প্রতিক্রিয়া তৈরি করে। অর্থ একইভাবে কাজ করে। লেখক পরামর্শ দেন যে আর্থিক সাফল্যের জন্য আবেগকে ত্রুটি নয়, এটি মানুষের অংশ বলে স্বীকার করা প্রয়োজন। আবেগকে দূর করার চেষ্টা করার পরিবর্তে মানুষকে সেগুলি বুঝতে এবং পরিচালনা করতে শিখতে হবে। এই মানসিক সচেতনতাই দীর্ঘমেয়াদী সাফল্যকে স্বল্পমেয়াদী আতঙ্ক থেকে পৃথক করে। লেখক ভাগ্য এবং ঝুঁকির ধারণার দিকে এগিয়ে যান। ব্যাখ্যা করেন যে এই দুটি শক্তি মানুষের স্বীকার করার চেয়ে অনেক বেশি ফলাফলকে প্রভাবিত করে। লেখের মতে আর্থিক জীবন এমন একটি সরল সমীকরণ নয় যেখানে প্রচেষ্টা সাফল্যের সমান। ভাগ্য সুযোগ, সময় এবং ফলাফলকে প্রভাবিত করে, অন্যদিকে ঝুঁকি বিপত্তি, সংকট এবং ক্ষতিকে প্রভাবিত করে। তবুও মানুষ প্রায়শই সাফল্যকে সম্পূর্ণরূপে দক্ষতা এবং ব্যর্থতাকে সম্পূর্ণরূপে বোকামিকে দায়ী করে। লেখক শ্রোতাদের একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে উৎসাহিত করেন। সাফল্য নম্রতা এবং কৃতজ্ঞতা আনতে হবে, অন্যদিকে ব্যর্থতা বোঝাপড়া এবং করুণা আনতে হবে। এই ভারসাম্য ছাড়া মানুষ ভালো সময়ে অহংকারী এবং খারাপ সময়ে তিক্ত হয়ে ওঠে। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলির মধ্যে একটিতে রূপান্তরিত হন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বুদ্ধিমত্তার চেয়ে ধৈর্যকে বেশি পুরস্কৃত করে। লেখক যুক্তি দেন যে আর্থিক সাফল্য বাজারের ভবিষ্যৎবাণী সম্পর্কে নয়, এটি দশক ধরে বিনিয়োগ করে থাকা সময়কে ভারী জিনিসপত্র তুলতে দেওয়া সম্পর্কে। বেশিরভাগ অসাধারণ সম্পদ ব্যতিক্রমী সিদ্ধান্ত থেকে আসে না, বরং দীর্ঘ সময় ধরে ধরে রাখা ধারাবাহিক সিদ্ধান্ত থেকে আসে। তিনি একটি প্রাসঙ্গিক উদাহরণ দেন। কল্পনা করুন একটি গাছ লাগানো। আপনি এতে জল দেন, রক্ষা করেন, সূর্যের আলো স্পর্শ করতে দেন। তবুও বছরের পর বছর ধরে বৃদ্ধি ধীর থাকে। তারপর একদিন এটি লম্বা, শক্তিশালী, প্রশস্ত বলে মনে হয়। নাটকীয় ঘটনা ছাড়াই এটি জটিলতার প্রকৃতি। এটি ধৈর্যকে পুরস্কৃত করে, পরিপূর্ণতাকে নয়। লেখক আরেকটি মূল ধারণা নিয়ে এগিয়ে চলেছেন। আয়ের চেয়ে সঞ্চয় বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই বিশ্বাস করেন যে সম্পদ আসে বেশি উপার্জন করলে, কিন্তু লেখক পরামর্শ দিয়েছেন যে সম্পদ আসে আপনি কতটা সঞ্চয় করেন তা থেকে, আপনি কতটা উপার্জন করেন তা থেকে নয়। উচ্চ ব্যয়ের সাথে উচ্চ আয় আর্থিক ভঙ্গুরতা তৈরি করে। নিয়ন্ত্রিত ব্যয়ের সাথে একটি পরিমিত আয় স্থিতিস্থাপকতা তৈরি করে। তিনি ব্যাখ্যা করেন যে সঞ্চয় স্বাধীনতা, নমনীয়তা এবং বিকল্প তৈরি করে। এগুলি ভুলের সুযোগ, ভয় থেকে মুক্তি এবং চাপ ছাড়াই পছন্দ করার ক্ষমতা তৈরি করে। লেক্কের মতে অর্থের প্রকৃত মূল্য এটি যে সুযোগ তৈরি করে তার মধ্যে নিহিত, এটি যে বিলাসিতা কিনে তা নয়। লেখক এরপর যুক্তিবাদীর চেয়ে যুক্তিসঙ্গত ধারণাটি উপস্থাপন করেন। মানুষ প্রায়শই পুরোপুরি যুক্তিসঙ্গত আর্থিক সিদ্ধান্ত নিতে আগ্রহী হয়, কিন্তু লেখক জোর দিয়ে বলেন যে এই লক্ষ্যটি অবাস্তব। মানুষ আবেগপ্রবণ প্রাণী। আরও ভালো লক্ষ্য হল যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া, এমন পছন্দ যা আর্থিকভাবে সুস্থ থাকার পাশাপাশি আবেগগতভাবে সঠিক মনে হয়।
উদাহরণস্বরূপ, কম সুদের ঋণ পরিশোধ করা গাণিতিকভাবে যুক্তিসঙ্গত নাও হতে পারে, তবে এটি মানসিক স্বস্তি এবং স্পষ্টতা প্রদান করতে পারে। লেখক শ্রোতাদের এই মানসিক প্রেরণাগুলিকে সম্মান করার জন্য উৎসাহিত করেন যতক্ষণ না তারা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে সমর্থন করে। লেখক এরপর কখনো যথেষ্ট নয় ধারণাটি নিয়ে আলোচনা করেন। যখন মানুষ ক্রমাগত আরও অর্থের পিছনে ছুটতে থাকে, আরও অর্থ, আরও সাফল্য, আরও স্বীকৃতি, তখন তারা শান্তি বিসর্জন দেয়। যথেষ্ট বলতে কি বোঝায় তা সংজ্ঞায়িত না করেই তাদের আকাঙ্ক্ষাগুলি অবিরামভাবে প্রসারিত হয়, অসন্তোষ তৈরি করে। লেখক ব্যাখ্যা করেন যে পর্যাপ্ত অর্থের সংজ্ঞা দিতে শেখা হল সবচেয়ে শক্তিশালী আর্থিক দক্ষতাগুলির মধ্যে একটি যা যে কেউ বিকাশ করতে পারে। এরপর তিনি সামাজিক তুলনার প্রলোভনের দিকে ইঙ্গিত করেন। অন্যদের সাথে নিজেকে তুলনা করলে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ মানুষ তাদের পর্দার পিছনের বাস্তবতাকে অন্যের হাইলাইট রিলের সাথে তুলনা করে। এটি ঈর্ষা এবং অবাস্তব প্রত্যাশাকে উস্কে দেয়। লেখক পরামর্শ দেন যে একমাত্র অর্থপূর্ণ তুলনা হল আপনার অতীতের সাথে। তিনি এই অধ্যায়ের মূল ধারণাগুলি স্বাধীনতার মূল্য অন্বেষণ করে শেষ করেছেন। লেখকের মতে, অর্থের সর্বোচ্চ রূপ হল আপনার সময় নিয়ন্ত্রণ করার ক্ষমতা, বাধ্যবাধকতা থেকে মুক্তি, আপনি কি করবেন এবং কার সাথে করবেন তা বেছে নেওয়ার স্বাধীনতা। সম্পদ দ্বারা পরিমাপ করা হয় না, বরং নিয়ন্ত্রণ দ্বারা পরিমাপ করা হয়। মনোযোগ, শক্তি, সময়সূচি এবং জীবনের দিকের উপর নিয়ন্ত্রণ। এটি লেখকের শ্রোতাদের অর্থের আবেগগত স্তরগুলির গভীরে ডুব দেওয়ার আগে বোঝার জন্য যে মৌলিক ধারণাগুলি চান তা সম্পূর্ণ করে। অধ্যায় ৩ লেখক এখন শ্রোতাদের অর্থের সাথে আমাদের সম্পর্ক গঠনের অন্তর্নিহিত মনোবিজ্ঞানের আরও গভীরে নিয়ে যান। তিনি ব্যাখ্যা করেন যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে তারা যুক্তির উপর ভিত্তি করে আর্থিক সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু বাস্তবে তারা গল্প দ্বারা গঠিত হয়। গল্পগুলি তাদের বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, শৈশবের পরিবেশ দ্বারা গঠিত, অর্থনৈতিক চক্র দ্বারা গঠিত এবং ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা শক্তিশালী। লেখের মতে, অর্থ কেবল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রবাহিত হয় না, এটি মানুষের স্মৃতি, আবেগ, ভয় এবং স্বপ্নের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তিনি একটি শক্তিশালী অন্তর্দৃষ্টি প্রদান করেন। দুজন মানুষ একই শহরে, একই রাস্তায়, একই যুগে বেড়ে উঠতে পারে, কিন্তু তাদের আর্থিক প্রবৃত্তি সম্পূর্ণ ভিন্ন। একজন হয়তো বাজারকে সুযোগ হিসেবে দেখতে পারে, অন্যজন হয়তো সেগুলোকে হুমকি হিসেবে দেখতে পারে। একজন হয়তো মিতব্যয়িতাকে মূল্য দিতে পারে, অন্যজন হয়তো পুরস্কারকে মূল্য দিতে পারে। এই পার্থক্যগুলো সঠিক বা ভুল নয়, এগুলো আবেগগত উত্তরাধিকার। লেখক এমন একজনের উদাহরণ দিয়েছেন যিনি অর্থনৈতিক দুর্দশার মধ্যে বেড়ে উঠেছেন। এই ব্যক্তি স্বাভাবিকভাবেই অর্থের ব্যাপারে সতর্ক হতে পারেন, প্রচুর সঞ্চয় করতে পারেন এবং ঝুঁকি এড়িয়ে চলতে পারেন। অন্যদিকে সমৃদ্ধ সময়ে বেড়ে ওঠা ব্যক্তি ঝুঁকি নিয়ে স্বাচ্ছন্দ্য এবং বৃদ্ধিতে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারেন। তারা বিভিন্ন আবেগগত আবহাওয়া দ্বারা গঠিত। কোনটি অযৌক্তিক নয়। তারা কেবল জীবন তাদের মধ্যে যে গল্প লিখেছে তার প্রতি সাড়া দিচ্ছে। তিনি এই ধারণাটি আরও বিস্তৃত করেছেন কিভাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলি পুরো প্রজন্মকে প্রভাবিত করে। যে ব্যক্তি সরাসরি শেয়ার বাজারের পতনের অভিজ্ঞতা লাভ করে, সে চিরকাল সেই ক্ষতগুলি নিয়ে বেঁচে থাকে। সেই পতনের পরে জন্ম নেওয়া অন্য একজন ব্যক্তির মধ্যে এই ভয়ের কোনো অভাব থাকে না। তাদের বিনিয়োগের আচরণ সবসময় ভিন্ন হবে, এমনকি একই তথ্য থাকা সত্ত্বেও। লেখকের মতে, এই কারণেই আর্থিক নির্দেশনা প্রায়শই ব্যর্থ হয়। মানুষ ধরে নেয় যে সবাই একই আবেগের দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখে। লেখক এরপর সীমার ধারণার দিকে ফিরে যান। তিনি ব্যাখ্যা করেন যে মানুষ নিশ্চিততা কামনা করে, কিন্তু অর্থ অনিশ্চয়তায় পূর্ণ। স্থিতিশীলতার আকাঙ্ক্ষা এবং আর্থিক ব্যবস্থার অপ্রত্যাশিত প্রকৃতির মধ্যে এই উত্তেজনা উদ্বেগ তৈরি করে। মানুষ এমন নিদর্শন খুঁজে বের করার চেষ্টা করে যেখানে কোনোটির অস্তিত্বই নেই। তারা বাজারের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে, তারা সংকেতের পিছনে ছুটতে থাকে,
তারা এলোমেলোতার ভয় পায়। তিনি পরামর্শ দেন যে শান্তি অনিশ্চয়তা দূর করে আসে না, বরং এর সাথে সহাবস্থান করতে শেখার মাধ্যমে আসে। এই সহাবস্থানের জন্য নম্রতা প্রয়োজন, এই নম্রতা মেনে নেওয়ার জন্য যে আপনি সবকিছু জানতে পারবেন না, সবকিছু ভবিষ্যৎবাণী করতে পারবেন না এবং সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। লেক্কের মতে, নম্রতা মানুষকে অতিরিক্ত আত্মবিশ্বাসের দ্বারা উদ্ভূত বিপর্যয়কর সিদ্ধান্ত থেকে রক্ষা করে। তিনি একটি সিনেমাটিক রূপক রূপে রূপান্তরিত হন। কল্পনা করুন যে আপনি সমুদ্রের দিকে মুখ করে একটি বিশাল তীরে দাঁড়িয়ে আছেন। ঢেউ উঠে এবং পড়ে, ঝড় আসে এবং যায়, দিগন্ত কুয়াশায় অদৃশ্য হয়ে যায়। আপনি ঢেউ নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে আপনি তাদের উপর দিয়ে যাত্রা করতে শিখতে পারেন। আপনি বাতাসের ধরন বুঝতে পারেন, আপনার জাহাজ প্রস্তুত করতে পারেন এবং ধৈর্যের সাথে চলাচল করতে পারেন। আর্থিক জীবনও একই রকম। ঢেউ হল বাজারের গতিবিধি, ঝড় হল মন্দা, শান্ত জল হল বৃদ্ধির সময়কাল। ঢেউ নিয়ন্ত্রণে নয়, বরং তাদের উপর আপনার আচরণ আয়ত্ত করার মধ্যে নিহিত। লেখক এরপর ব্যক্তিগত দক্ষতাকে অতিরিক্ত মূল্যায়ন করার বিপদ নিয়ে আলোচনা করেন। মানুষ প্রায়শই ভাগ্যকে দক্ষতা ভেবে ভুল করে। যখন ফলাফল ভালো হয়, তখন তারা সাফল্যকে ব্যক্তিগত প্রতিভার উপর নির্ভর করে। যখন ফলাফল খারাপ হয়, তখন তারা পরিস্থিতিকে দোষারোপ করে। লেখক যুক্তি দেন যে ভাগ্য এবং সুযোগের উপস্থিতি স্বীকার করলে ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনার দ্বার উন্মোচিত হয়। এটি সাফল্যে অহংকার প্রতিরোধ করে এবং ব্যর্থতায় অপরাধবোধ কমায়। তিনি এই ধারণাটি ভাগ করে নেন যে মানুষ স্বাভাবিকভাবেই পশ্চাৎপটের পক্ষপাতিত্বের প্রবণতা রাখে। ঘটনা ঘটার পর মানুষ নিজেদেরকে বোঝায় যে তারা ভবিষ্যৎবাণী করেছিল অথবা ফলাফলগুলি স্পষ্ট ছিল। এই বিভ্রম ভবিষ্যতের সিদ্ধান্তগুলিকে ধ্বংসাত্মক উপায়ে রূপ দেয়। তারা ঘটনাগুলি পূর্বাভাস দেওয়ার ক্ষমতাকে অতিরঞ্জিত করে, ঝুঁকিকে অবমূল্যায়ন করে এবং এলোমেলোতা উপেক্ষা করে। লেখক ব্যাখ্যা করেছেন যে এলোমেলোতা গ্রহণ মনকে মুক্ত করে। এটি মানুষকে স্বল্পমেয়াদী ভবিষ্যৎবাণীর পরিবর্তে দীর্ঘমেয়াদী নীতিগুলিতে মনোনিবেশ করতে সাহায্য করে। এটি ধৈর্যকে উৎসাহিত করে কারণ তারা বোঝে যে অস্থায়ী ওঠানামা স্থায়ী ফলাফল নির্ধারণ করে না। এরপর তিনি ভয়ের মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করেন। ভয় একটি প্রাচীন আবেগ, যুক্তির চেয়েও পুরনো, সভ্যতার চেয়েও পুরনো। ভয় আদিম মানুষকে বাঁচিয়ে রেখেছিল এবং সেই প্রবৃত্তি এখনও আমাদের মধ্যে বেঁচে আছে। যখন বাজারের পতন হয় বা শিরোনাম বিপর্যয়ের কথা বলে, তখন মস্তিষ্ক একই আদিম ভয়ের সাথে প্রতিক্রিয়া দেখায় যা আদিম মানুষকে শিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এই আবেগগত ঢেউ প্রায়শই যুক্তিবাদী চিন্তাভাবনাকে অগ্রাহ্য করে। লেখক শ্রোতাদের ভয়ের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে তা বুঝতে উৎসাহিত করেন। ভয় অনিশ্চয়তার ইঙ্গিত দেয়, কিন্তু ফলাফল নির্ধারণ করে না। ভয়কে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে স্বীকৃতি দিলে ব্যক্তিরা আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়াতে পারে। লেক্কের মতে, কোনো কাজ করার আগে মানুষকে থেমে থেমে শ্বাস নিতে এবং তাদের আবেগ পরীক্ষা করতে শিখতে হবে। লেখক এরপর আশাকে ভয়ের ভারসাম্য রক্ষার জন্য একটি প্রতিভারসাম্য হিসেবে উপস্থাপন করেন। আশা মানুষকে বিনিয়োগ, উদ্ভাবন, নির্মাণ এবং স্বপ্ন দেখতে উৎসাহিত করে। আশা ছাড়া অর্থনীতি স্থবির হয়ে যেত। আশা হল অগ্রগতির পেছনে আবেগগত চালিকা শক্তি। তবে আশাকে বাস্তবতার উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে। অন্ধ আশাবাদ ঝুঁকির দিকে নিয়ে যায়, অন্যদিকে ভিত্তিগত আশাবাদ স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। লেখক এই ভারসাম্যপূর্ণ আশাকে বাস্তববাদী আশাবাদ বলেছেন। তিনি আরও বলেন যে ভয় এবং আশার মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রতিটি আর্থিক যাত্রাকে রূপ দেয়। ভয় আমাদের হুমকি থেকে রক্ষা করে, আশা আমাদের সুযোগের দিকে ঠেলে দেয়। কখন ভয় শুনতে হবে এবং কখন আশার দিকে ঝুঁকতে হবে তা শেখার মাধ্যমে দক্ষতা অর্জন করা হয়। পরিচয়ের প্রতিফলন দিয়ে অধ্যায়টি শেষ হয়। মানুষ প্রায়শই তাদের আত্মমর্যাদাকে আর্থিক ফলাফলের সাথে যুক্ত করে। যখন টাকা বাড়ে,
তখন তারা সফল বোধ করে। যখন টাকা সংকুচিত হয় তখন তারা ব্যর্থতার মতো অনুভব করে। লেখক সতর্ক করে দিয়েছেন যে এই মানসিক জোট বিপজ্জনক। টাকা একটি হাতিয়ার, চরিত্রের পরিমাপ নয়। আর্থিক ব্যর্থতা মানুষের মূল্য হ্রাস করে না, সম্পদ পরিচয়কে সংজ্ঞায়িত করে না। তিনি শ্রোতাদের আত্মমূল্য এবং নিজ সম্পদকে আলাদা করতে উৎসাহিত করেন। প্রকৃত শক্তি আসে অভ্যন্তরীণ স্থিতিশীলতা থেকে, বাহ্যিক সংখ্যা থেকে নয়। যখন পরিচয় আর্থিক ফলাফল থেকে স্বাধীন হয় তখন মানুষ নিরাপত্তাহীনতার পরিবর্তে স্পষ্টতার জায়গা থেকে সিদ্ধান্ত নেয়। এই আবেগগত ভিত্তি প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে লেখক শ্রোতাকে অর্থ এবং মানব আচরণের জটিল ভূদৃশ্যের আরও গভীর যাত্রার জন্য প্রস্তুত করেন। অধ্যায় 4 লেখক এখন শ্রোতাদের অর্থায়নের সবচেয়ে শক্তিশালী শক্তিগুলির মধ্যে একটির দিকে পরিচালিত করেন। দীর্ঘমেয়াদী আচরণের অদৃশ্য, নীরব এবং প্রায়শই অবমূল্যায়িত প্রভাব। তিনি ব্যাখ্যা করেন যে লোকেরা একক ঘটনা, একক বিনিয়োগ, একক সিদ্ধান্তের উপর মনোনিবেশ করার প্রবণতা রাখে। কিন্তু লেক্কের মতে সম্পদ খুব কমই একটি দুর্দান্ত পদক্ষেপের ফলাফল, এটি কয়েক দশক ধরে জমা হওয়া হাজার হাজার ছোট, স্থির পছন্দের ফলাফল। তিনি একটি সহজ সত্য প্রকাশ করে শুরু করেন, চক্রবৃদ্ধি কেবল একটি গাণিতিক ঘটনা নয়, এটি একটি আচরণগত ঘটনা। চক্রবৃদ্ধি তখনই কাজ করে যখন মানুষ সময়কে তার কাজ করার সুযোগ দেয়। বেশিরভাগ ব্যক্তি চক্রবৃদ্ধিতে বাধা দেয় কারণ তারা অধৈর্য হয়ে পড়ে, মন্দার সময় আতঙ্কিত হয়, অথবা উত্তেজনার পিছনে ছুটতে থাকে। লেখকের মতে ধৈর্য বুদ্ধিমত্তার চেয়ে বেশি মূল্যবান, কারণ ধৈর্য চক্রবৃদ্ধিকে নিরবচ্ছিন্নভাবে চলতে দেয়। তিনি একটি উদাহরণ দেন। কল্পনা করুন প্রতিদিন একটি কাগজের টুকরোতে এক ফোঁটা জল রাখুন। কয়েক সপ্তাহ ধরে কাগজটি এখনও শুকনো দেখায়, কিন্তু দিনগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে কাগজটি স্যাঁতসেঁতে হয়ে যায়, তারপর ভিজে যায়, তারপর ছিঁড়তে শুরু করে। পরিবর্তনটি প্রথমে স্পষ্ট হয় না, এটি ধীরে ধীরে বৃদ্ধি পায়। অর্থের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায়গুলি তুচ্ছ মনে হয়, তবে শেষ পর্যায়গুলি রূপান্তরকারী। লেখক পরামর্শ দেন যে মানুষের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটি হল বছর, মাস নয়, বরং দশকের মধ্যে চক্রবৃদ্ধি কতটা শক্তিশালী হয়ে ওঠে তা অবমূল্যায়ন করা। তিনি যুক্তি দেন যে আর্থিক সাফল্য গতির উপর নির্ভর করে না, এটি ধৈর্যের উপর নির্ভর করে। এরপর তিনি ধারাবাহিকতার উপর জোর দেন। লেখের মতে ধারাবাহিকতা দীর্ঘমেয়াদী অগ্রগতির চালিকা শক্তি। ছোট, বারবার করা আচরণ, সামান্য সঞ্চয়, নিয়মিত বিনিয়োগ, অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলা গতি তৈরি করে। এই পদক্ষেপগুলি বিচ্ছিন্নভাবে ছোট মনে হতে পারে, কিন্তু একসাথে তারা একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করে। তিনি পাথর কাটার একটি রূপক ব্যবহার করেছেন, যেখানে একজন পাথর কেটে ফেলে, শত শত আঘাতের পরেও কিছুই ঘটে না। পাথরটি ফাটে না, নড়ে না, কিন্তু 101তম আঘাতে এটি ভেঙে যায়। ভাঙন কেবল শেষ আঘাতের কারণে ঘটেনি, এটি আগে আসা সমস্ত আঘাতের কারণে ঘটেছিল। আর্থিক প্রবৃদ্ধি একইভাবে কাজ করে। ফলাফল হঠাৎ দেখা দেয়, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলি নীরবে তৈরি হয়। লেখক এরপর এই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে দ্রুত সাফল্যের আধুনিক আকাঙ্ক্ষার তুলনা করেছেন। আজকাল মানুষ তাৎক্ষণিক তৃপ্তির জগতে বাস করে। তারা দ্রুত রিটার্ন, দ্রুত ফলাফল, দ্রুত সম্পদ চায়। এই অধৈর্যতা প্রায়শই বেপরোয়া সিদ্ধান্তের দিকে পরিচালিত করে, বাজারে লাফিয়ে লাফিয়ে প্রবণতার পিছনে ছুটতে, অস্থায়ী পরিবর্তনের প্রতি আবেগগত প্রতিক্রিয়া দেখাতে। তিনি ব্যাখ্যা করেন যে মানুষ গতিকে অগ্রগতির সাথে গুলিয়ে ফেলে। তারা মনে করে কার্যকলাপ উন্নতির সমান, কিন্তু বাস্তবে অপ্রয়োজনীয় কার্যকলাপ দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিকে ব্যাহত করে। লেখকের মতে সেরা বিনিয়োগকারীরা সবচেয়ে সক্রিয় নন, তারা সবচেয়ে ধারাবাহিক। এরপর তিনি একঘেয়েমির মনোবিজ্ঞানের কথা তুলে ধরেন। অনেক মানুষ দীর্ঘমেয়াদী বিনিয়োগকে একঘেয়ে মনে করে। তারা উত্তেজনা, নাটক, অ্যাড্রেনালিন চায়,
কিন্তু উত্তেজনা এবং অ্যাড্রেনালিন হল জটিলতার শত্রু। লেখক একঘেয়েমিকে আলিঙ্গন করার পরামর্শ দিয়েছেন, কারণ একঘেয়েমি মানে স্থিতিশীলতা, এবং স্থিতিশীলতা জটিলতাকে সমৃদ্ধ হতে সাহায্য করে। তিনি একটি চিন্তার উদ্রেককারী ধারণা শেয়ার করেছেন। সম্পদ হল যা আপনি দেখতে পান না। মানুষ প্রায়শই ধরে নেয় যে বিলাসবহুল জীবনযাত্রার অধিকারী ব্যক্তি ধনী, কিন্তু লেক্কের মতে প্রকৃত সম্পদ লুকিয়ে থাকে সঞ্চয়, বিনিয়োগ, সম্পদ যা নীরবে পটভূমিতে বৃদ্ধি পায়। চটকদার ভোগ আয় প্রদর্শন করে, নীরব সঞ্চয় সম্পদ প্রদর্শন করে। তিনি একটি উপমা দেন, দুটি গাছ কল্পনা করুন। একটি লম্বা হয়, পাতলা শিকড় থাকে, দ্রুত উপরের দিকে পৌঁছায় কিন্তু ঝড়ের ঝুঁকিতে থাকে। অন্যটি ধীরে ধীরে বৃদ্ধি পায়, প্রথমে গভীর শিকড় তৈরি করে। বছরের পর বছর ধরে এটি ছোট দেখায়, কিন্তু এর ভিত্তি আরও শক্তিশালী হয়। সময়ের সাথে সাথে দ্বিতীয় গাছটি ঝড়ের সময় প্রথমটিকে উপরে ফেলে। ধীরে ধীরে এবং নীরবে নির্মিত সম্পদ গভীরভাবে শিকড়যুক্ত গাছের মতো আচরণ করে। লেখক স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা শুরু করেন। তিনি ব্যাখ্যা করেন যে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য স্বল্পমেয়াদী সমস্যাগুলি মোকাবেলা করা প্রয়োজন। অনেকেই সর্বোত্তম পরিস্থিতির জন্য পরিকল্পনা করেন, কিন্তু বিপর্যয়ের জন্য প্রস্তুতি নিতে ব্যর্থ হন। লেক্কের মতে বেঁচে থাকা একটি আর্থিক কৌশল। যে ব্যক্তি খেলায় দীর্ঘ সময় ধরে থাকে সে প্রায়শই জয়ী হয়, কারণ তারা সবচেয়ে বড় লাভ করেছে তা নয়, বরং তারা বিপর্যয়কর ক্ষতি এড়িয়ে গেছে বলে। তিনি জোর দিয়ে বলেন যে সর্বোচ্চ লাভ অর্জনের চেয়ে নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। একটি ছোট লাভ যা অবিচলভাবে চলতে থাকে, তা ধসে পড়া বড় লাভের চেয়ে বেশি শক্তিশালী। লেখক এটিকে সহজভাবে ব্যাখ্যা করেছেন। আর্থিক মৃত্যু আঘাত এড়ান। তিনি মার্জিনের ধারণাটি উপস্থাপন করেন। মার্জিন হল আপনার আর্থিক জীবন এবং দুর্যোগের মধ্যে ব্যবধান। এটি সঞ্চয়, নমনীয়তা এবং আপনার সামর্থ্যের নিচে জীবনযাপন থেকে আসে। মার্জিন আপনাকে বিস্ময় থেকে পুনরুদ্ধার করতে, ক্ষতি সহ্য করতে এবং সংকটের সময় শান্ত থাকতে সাহায্য করে। তিনি একটি সিনেমাটিক চিত্র তুলে ধরেন। কল্পনা করুন যে আপনি একটি পাহাড়ি পথে হাঁটছেন যেখানে আপনার পাশে একটি খাড়া ঝর্ণা রয়েছে। যদি পথটি প্রশস্ত হয়, তবে আপনি আত্মবিশ্বাসের সাথে হাঁটবেন। যদি পথটি সরু হয়, তবে আপনার পদক্ষেপগুলি টানটান হয়ে যায়। প্রান্তটি পথকে প্রশস্ত করে। এটি মানসিক সান্ত্বনা দেয়, যা আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার দিকে পরিচালিত করে। লেখক এরপর ব্যাখ্যা করেন যে ভবিষ্যৎ আমাদের সর্বদা অবাক করে দেবে। মানুষ প্রায়শই বিস্তারিত আর্থিক পরিকল্পনা তৈরি করে, আশা করে যে জীবন তাদের কল্পনার মতোই উদ্ভাসিত হবে। কিন্তু লেখক যুক্তি দেন যে নমনীয়তা নির্ভুলতার চেয়ে বেশি মূল্যবান। একটি পরিকল্পনা অনমনীয় হওয়া উচিত নয়, এটি নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়া উচিত। তিনি ধৈর্যের উপর প্রতিফলন দিয়ে অধ্যায়টি শেষ করেন। ধৈর্য নিষ্ক্রিয় নয়, এটি সক্রিয় শৃঙ্খলা। এর জন্য আবেগ প্রতিরোধ করা, শব্দ উপেক্ষা করা এবং প্রক্রিয়ার উপর আস্থা রাখা প্রয়োজন। লেখকের মতে ধৈর্য সাধারণ আর্থিক সিদ্ধান্তগুলিকে অসাধারণ ফলাফলে রূপান্তরিত করে। এর মাধ্যমে লেখক শ্রোতাকে দীর্ঘমেয়াদী আচরণকে প্রভাবিত করে এমন গভীর মানসিক শক্তিগুলি অন্বেষণ করার জন্য প্রস্তুত করেন। অধ্যায় 5 লেখক এখন আর্থিক সিদ্ধান্তগুলিকে জটিল করে তোলে এমন আবেগগত ঝড়ের দিকে ঝুঁকছেন। অর্থকে প্রভাবিত করে এমন সমস্ত শক্তির মধ্যে বাজার, সুদের হার, অর্থনৈতিক চক্র, ভয় এবং লোভের আবেগের মতো শক্তিশালী বা অপ্রত্যাশিত নয়। লেখকের মতে এই দুটি আবেগ প্রায় প্রতিটি আর্থিক ভুল এবং প্রায় প্রতিটি আর্থিক সাফল্যের কেন্দ্রে থাকে। তিনি ভয় পরীক্ষা করে শুরু করেন। ভয় সহজাত, প্রাচীন এবং মানব জীববিজ্ঞানের সাথে গভীরভাবে মিশে আছে। আর্থিক ব্যবস্থার অস্তিত্বের অনেক আগে থেকেই ভয় মানুষকে শারীরিক হুমকি, শিকারী, বিপদ, অপরিচিত পরিবেশ থেকে রক্ষা করত। এই প্রবৃত্তি আজও সক্রিয়, কিন্তু শারীরিক হুমকির প্রতি প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে মস্তিষ্ক আর্থিক অনিশ্চয়তার প্রতি প্রতিক্রিয়া দেখায়।
লেখক ব্যাখ্যা করেছেন যে যখন বাজার পতন হয় বা শিরোনাম উদ্বেগজনক পরিস্থিতি উপস্থাপন করে, তখন মস্তিষ্ক এই ঘটনাগুলিকে বেঁচে থাকার জন্য হুমকি হিসেবে ব্যাখ্যা করে। এটি আতঙ্কের সৃষ্টি করে। মন্দার সময় মানুষ বিনিয়োগ বিক্রি করে কারণ এটি যুক্তিসঙ্গত নয়, বরং কারণ ভয় তাদের বিশ্বাস করায় যে সুরক্ষার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। লেখের মতে, ভয় মানে একজন ব্যক্তি দুর্বল নয়, এর অর্থ হল তারা মানুষ। তিনি একটি সিনেমাটিক উপমা উপস্থাপন করেন। কল্পনা করুন ঝড়ের সময় একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন। বাতাস গর্জন করে, বিদ্যুৎ চমকায়, মাটি কাঁপে। এমনকি যদি আপনি জানেন যে পাহাড়টি কাঠামোগতভাবে শক্তিশালী, তবুও আপনার প্রবৃত্তি আপনাকে পিছিয়ে যেতে বলে। দুর্ঘটনার সময় বাজারটি এরকমই অনুভূত হয়। সংখ্যাগুলি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দেখাতে পারে, কিন্তু আবেগগত ঝড় যুক্তিকে ছাপিয়ে যায়। লেখক পরামর্শ দেন যে ভয়ের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে মানুষকে এটি বুঝতে শিখতে হবে। ভয় একটি সংকেত, কোনো আদেশ নয়। এটি অনিশ্চয়তার বিষয়ে সতর্ক করে, কিন্তু এটি সঠিক প্রতিক্রিয়া নির্দেশ করে না। তিনি শ্রোতাদের ভয়ের মুহূর্তগুলিতে থেমে যেতে, আবেগকে স্বীকৃতি দিতে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তিসঙ্গত চিন্তাভাবনাকে ফিরে আসতে উৎসাহিত করেন। লেখক এরপর লোভের দিকে ঝুঁকছেন, যা ভয়ের বিপরীত আবেগগত দিক। ভয় মানুষকে ঝুঁকি থেকে দূরে ঠেলে দিলেও লোভ তাদের ঝুঁকির দিকে টেনে আনে। লোভ আকাঙ্ক্ষা তৈরি করে, আরও সম্পদ, দ্রুত ফলাফল এবং আরও বেশি পুরস্কারের আকাঙ্ক্ষা। লেখকের মতে, লোভ মানুষকে বোঝায় যে অসাধারণ ফলাফল স্বাভাবিক এবং সেই ঝুঁকি আর তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি ব্যাখ্যা করেন যে লোভ শক্তিশালী কারণ এটি নিজেকে উচ্চাকাঙ্ক্ষার ছদ্মবেশে রাখে। উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি, শেখা এবং অগ্রগতিকে উৎসাহিত করে, কিন্তু যখন উচ্চাকাঙ্ক্ষা বিকৃত হয়ে যায় তখন তা লোভে পরিণত হয়। লোভ মানুষকে অতিরিক্ত ঝুঁকি নিতে, সতর্কতামূলক লক্ষণ উপেক্ষা করতে এবং স্বল্পমেয়াদী উত্তেজনার জন্য দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ত্যাগ করতে পরিচালিত করে। লেখক আগুনের রূপক ব্যবহার করেছেন। একটি ছোট আগুন একটি ঘরকে উষ্ণ করে, একটি অনিয়ন্ত্রিত আগুন তা ধ্বংস করে। একইভাবে উচ্চাকাঙ্ক্ষা অগ্রগতিতে ইন্ধন যোগায়, কিন্তু লোভ স্থিতিশীলতাকে গ্রাস করে। তিনি উদাহরণ হিসেবে এমন বিনিয়োগকারীদের কথা বলেন যারা দ্রুত বাজার বৃদ্ধির সময় তাদের কৌশল পরিত্যাগ করে। তারা তাদের লাভের তুলনা অন্যদের সাথে করতে শুরু করে। তারা হাতছাড়া হওয়ার ভয় পায়। তারা এমন ঝুঁকি নেয় যা তাদের নিজস্ব পরিকল্পনার বিপরীত। লেখক ব্যাখ্যা করেন যে লোভ তুলনা করলেই বৃদ্ধি পায়। যখন মানুষ অন্যদের সাফল্যের মাধ্যমে সাফল্য পরিমাপ করে, তখন তারা তাদের নিজস্ব লক্ষ্য সম্পর্কে স্পষ্টতা হারিয়ে ফেলে। লেখক ক্ষতি এবং লাভের মধ্যে মানসিক ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা শুরু করেছেন। মনস্তাত্ত্বিক গবেষণা দেখায় যে লাভের চেয়ে ক্ষতি বেশি কষ্টদায়ক। $1 লাভের চেয়ে $1 হারানো আরও খারাপ বোধ করে, যা সন্তোষজনক মনে হয়। এই ভারসাম্যহীনতা মানুষকে নেতিবাচক ঘটনাগুলির প্রতি অতিরিক্ত সংবেদনশীল করে তোলে। তারা অস্থায়ী পতনে আতঙ্কিত হয় এবং দীর্ঘমেয়াদী সুযোগগুলি অকালে ছেড়ে দেয়। তিনি একটি রূপক ব্যবহার করেন। কল্পনা করুন যে আপনার প্রতিটি পদক্ষেপের জন্য এক ধাপ পিছিয়ে যাওয়া দ্বিগুণ ভারী মনে হয়। হাঁটা মানসিকভাবে ক্লান্তিকর হয়ে ওঠে। এটি অনেক বিনিয়োগকারীর অভিজ্ঞতা। অগ্রগতি ধীর বোধ হয়, কিন্তু বিপর্যয়গুলি অপ্রতিরোধ্য বোধ করে। লেখক এরপর ব্যাখ্যা করেন যে আবেগ কিভাবে ঝুঁকি উপলব্ধি বিকৃত করে। ভয় ঝুঁকিকে তার চেয়ে বড় দেখায়, লোভ ঝুঁকিকে ছোট দেখায়। একই ঝুঁকি একজন ব্যক্তির মানসিক অবস্থার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন অনুভূতি হতে পারে। লেখকের মতে, লক্ষ্য ঝুঁকি দূর করা নয়, বরং ঝুঁকিকে যে মানসিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তা বোঝা। তিনি আবেগগত শৃঙ্খলার ধারণাটি উপস্থাপন করেন। আবেগগত শৃঙ্খলা আবেগের অনুপস্থিতি নয়, এটি আবেগের পরিবর্তে নীতি অনুসারে কাজ করার ক্ষমতা। দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ, সীমানা নির্ধারণ এবং অস্থিরতা যাত্রার অংশ তা মেনে নেওয়ার মাধ্যমে আবেগগত শৃঙ্খলা আসে।
তিনি উত্তাল জলরাশির মধ্য দিয়ে জাহাজ পরিচালনাকারী একজন ক্যাপ্টেনের চিত্র তুলে ধরেছেন। ঢেউ আছড়ে পড়ে, বাতাস গর্জন করে এবং দৃশ্যমানতা কমে যায়। একজন আতঙ্কিত ক্যাপ্টেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একজন সুশৃঙ্খল ক্যাপ্টেন ঝড়ের চেয়ে কম্পাসের উপর মনোনিবেশ করেন। লেখক পরামর্শ দিয়েছেন যে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একই রকম শৃঙ্খলা প্রয়োজন। এরপর তিনি প্রত্যাশার ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনেক আর্থিক হতাশা প্রকৃত ফলাফল থেকে আসে না, বরং অবাস্তব প্রত্যাশা থেকে আসে। যখন মানুষ স্থির প্রবৃদ্ধি আশা করে, তখন স্বাভাবিক ওঠানামার সময় তারা আতঙ্কিত হয়। যখন মানুষ দ্রুত সাফল্য আশা করে, তখন ধীর অগ্রগতি দেখে তারা হতাশ হয়ে পড়ে। লেখক উল্লেখ করেছেন যে বাস্তবতার সাথে প্রত্যাশার সামঞ্জস্য বজায় রাখলে মানসিক অস্থিরতা কমে। যখন মানুষ মেনে নেয় যে মন্দা স্বাভাবিক, তখন তারা আর সেগুলোকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে ব্যাখ্যা করে না। যখন মানুষ বুঝতে পারে যে বৃদ্ধিতে সময় লাগে, তখন তারা আরও ধৈর্যশীল এবং কম প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। তিনি এই অধ্যায়টি শেষ করেন এই ধারণাটি অন্বেষণ করে যে আবেগ শত্রু নয়, তারা পথ প্রদর্শক। ভয় বিপদের সতর্ক করে, লোভ আকাঙ্ক্ষা প্রকাশ করে, অধৈর্যতা ভুল ধারণার ইঙ্গিত দেয়, হিংসা নিরাপত্তাহীনতা প্রকাশ করে। এই বার্তাগুলি স্বীকৃতি দেওয়া স্পষ্টতা প্রদান করে। লেখকের মতে, মানসিক বুদ্ধিমত্তা, আপনি কি অনুভব করেন এবং কেন আপনি তা অনুভব করেন তা বোঝা, সবচেয়ে মূল্যবান আর্থিক দক্ষতাগুলির মধ্যে একটি। এই ভিত্তির উপর ভিত্তি করে লেখক দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতা, নম্রতা এবং অভিযোজন ক্ষমতা কিভাবে আর্থিক সাফল্যকে রূপ দেয় তা আরও গভীরভাবে অন্বেষণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অধ্যায় 6 লেখক এখন শ্রোতাদের মনোযোগ আর্থিক জ্ঞানের 3টি গভীর স্তম্ভের দিকে সরিয়ে দেন: নম্রতা, নমনীয়তা এবং বেঁচে থাকা। তিনি যুক্তি দেন যে এই গুণাবলী বুদ্ধিমত্তা, জটিল কৌশল বা বাজারের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। লেখকের মতে, দীর্ঘ সময় ধরে আর্থিকভাবে সফল ব্যক্তিরা সর্বোচ্চ লাভ করেন না, বরং ধ্বংস এড়ান। সম্পদ গঠনের মূল বিষয় হল পরিপূর্ণতা নয়, বেঁচে থাকা। তিনি নম্রতা দিয়ে শুরু করেন। নম্রতা হল এই স্বীকৃতি যে পৃথিবী আমাদের সম্পূর্ণরূপে বোঝার চেয়ে অনেক বেশি জটিল। এটি হল এই স্বীকৃতি যে আমাদের জ্ঞান সীমিত, আমাদের ভবিষ্যদ্বাণী ত্রুটিপূর্ণ এবং আমাদের আত্মবিশ্বাস প্রায়শই অতিরঞ্জিত। লেখক জোর দিয়ে বলেন যে নম্রতা বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে না, এটি এটিকে রক্ষা করে। নম্রতা মানুষকে অনুমানকে প্রশ্নবিদ্ধ করতে, তাদের সিদ্ধান্তকে বৈচিত্র্যময় করতে এবং অপ্রত্যাশিত ফলাফলের জন্য প্রস্তুত হতে বাধ্য করে। তিনি একজন পর্বতারোহীর উদাহরণ তুলে ধরেন যিনি চূড়ায় ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিজ্ঞতা এবং জ্ঞান থাকা সত্ত্বেও পর্বতারোহী পাহাড়কে সম্মান করে, কারণ প্রকৃতি অপ্রত্যাশিত। এই সম্মানের ফলে সতর্ক পরিকল্পনা, ব্যাকআপ সরবরাহ এবং প্রতিরক্ষামূলক সরঞ্জামের দিকে পরিচালিত হয়। আর্থিক ক্ষেত্রে নম্রতাও একই কাজ করে, এটি অহংকার ছাড়াই প্রস্তুতিকে উৎসাহিত করে। লেখক এরপর নমনীয়তার দিকে এগিয়ে যান। নমনীয়তা হল পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। জীবন স্ক্রিপ্ট অনুসরণ করে না, পরিকল্পনা ভেঙে যায়, চাকরির পরিবর্তন হয়, অর্থনীতির উত্থান পতন হয়, প্রযুক্তি শিল্পকে ব্যাহত করে। লেখক যুক্তি দেন যে আর্থিক স্থিতিস্থাপকতা কঠোর পরিকল্পনার উপর নয়, বরং অভিযোজিত চিন্তাভাবনার উপর নির্ভর করে। তিনি নমনীয়তার তুলনা বাতাসে বেঁকে যাওয়া গাছের সাথে করেন। ঝড়ের সময় একটি শক্ত গাছ ভেঙে পড়ে, কিন্তু একটি নমনীয় গাছ টিকে থাকে। আর্থিক নমনীয়তার অর্থ হল লক্ষ্য সামঞ্জস্য করা, কৌশল পরিবর্তন করা, খরচ কমানো, প্রয়োজনে ক্যারিয়ার পরিবর্তন করা এবং নতুন সুযোগ গ্রহণ করা। লেখকের মতে, অর্থায়নের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক মানসিকতা হল এটি ঠিক পরিকল্পনা অনুযায়ী হতে হবে। তিনি ব্যাখ্যা করেন যে নমনীয়তার মধ্যে রয়েছে মানসিক নমনীয়তা, অহংকার ত্যাগ করা, ভুল মেনে নেওয়া এবং লজ্জা ছাড়াই দিক পরিবর্তন করা। অনেকেই খারাপ বিনিয়োগ,
ব্যর্থ ধারণা বা পুরানো পরিকল্পনা ধরে রাখেন কারণ তারা আবেগগতভাবে তাদের সাথে সংযুক্ত থাকেন। লেখক পরামর্শ দেন যে স্বাধীনতা আসে যা আর কাজ করে না তা ছেড়ে দেওয়ার মাধ্যমে। এরপর অধ্যায়টি টিকে থাকার ধারণার দিকে রূপান্তরিত হয়। লেখক ব্যাখ্যা করেন, বেঁচে থাকা হল সবচেয়ে অবমূল্যায়িত আর্থিক কৌশল কারণ এতে গ্ল্যামারের অভাব রয়েছে। বেঁচে থাকা উত্তেজনাপূর্ণ নয়, তবে এটি শক্তিশালী। এর অর্থ হল বিপর্যয়কর ক্ষতি এড়ানো, মন্দার জন্য প্রস্তুতি নেওয়া এবং ঝড় সহ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী ভিত্তি তৈরি করা। তিনি জোর দিয়ে বলেন যে অসাধারণ দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনের জন্য অসাধারণ প্রতিভার প্রয়োজন হয় না, এর জন্য যথেষ্ট সময় ধরে খেলায় টিকে থাকা প্রয়োজন যাতে চক্রবৃদ্ধি তার জাদু কাজ করতে পারে। যে ব্যক্তি 40 বছর ধরে বেঁচে থাকে সে সেই ব্যক্তির চেয়েও এগিয়ে যাবে যে বেপরোয়া ঝুঁকি নেয় এবং 10 বছর পর পুড়ে যায়। লেখক একটি সিনেমাটিক রূপক দিয়েছেন। কল্পনা করুন 2 সৈন্য একটি দীর্ঘ যুদ্ধে। একজন নির্ভীক এবং সতর্কতা ছাড়াই বিপদে পড়ে, অন্যজন কৌশলগত, সুশৃঙ্খল এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলে। নির্ভীক সৈনিক নাটকীয় যুদ্ধে জয়ী হতে পারে, কিন্তু কৌশলগত সৈনিক পুরো যুদ্ধে টিকে থাকে। অর্থের ক্ষেত্রে বেঁচে থাকার জয় হয়। তিনি নিরাপত্তার মার্জিনের গুরুত্বের সাথে পরিচয় করিয়ে দেন। নিরাপত্তার মার্জিন হল সেই বাফার যা আপনাকে যখন কোনো সমস্যা হয় তখন সুরক্ষিত রাখে। সঞ্চয়, কম ঋণ, রক্ষণশীল সিদ্ধান্ত এবং জরুরি তহবিল এই বাফার গঠন করে। লেখকের মতে, নিরাপত্তার মার্জিন হল আর্থিক জীবনের সিট বেল্ট। আপনি আশা করেন যে আপনার কখনই এটির প্রয়োজন হবে না, কিন্তু যখন আপনি তা করেন তখন এটি সবকিছু রক্ষা করে। তিনি ব্যাখ্যা করেন যে ভুলের সুযোগ থাকলে মানুষ শান্ত থাকতে পারে। যখন মানুষ তাদের সীমা অতিক্রম করে কাজ করে তখন আতঙ্কের সৃষ্টি হয়। যখন সফল হওয়ার জন্য সবকিছু নিখুঁতভাবে করতে হয় তখন একটি ছোট বিপত্তি সংকটে পরিণত হয়। লেখক জোর দিয়ে বলেন যে মানুষকে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যা ভেঙে না পড়ে ব্যর্থতা সহ্য করতে পারে। তিনি বেঁচে থাকার আবেগগত দিকটিও অন্বেষণ করেন। বেঁচে থাকার জন্য ধৈর্যের প্রয়োজন, কারণ পুরস্কার ধীরে ধীরে আসে। এর জন্য শৃঙ্খলার প্রয়োজন, কারণ প্রলোভন ক্রমাগত দেখা দেয়। এর জন্য নম্রতার প্রয়োজন, কারণ অহংকার বিচারকে বিকৃত করে। এবং এর জন্য ধৈর্যের প্রয়োজন, কারণ বিপর্যয় অনিবার্য। লেখক একটি শক্তিশালী সত্য উপস্থাপন করেছেন। বেশিরভাগ মানুষ আর্থিকভাবে ব্যর্থ হয় কারণ তাদের সুযোগের অভাব থাকে না, বরং তারা আবেগগত ঝড়ের সাথে টিকে থাকতে পারে না বলে। তারা ভুল সময়ে আতঙ্কিত হয়। তারা এমন ঝুঁকি নেয় যা তারা বোঝে না। তারা এমন ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে যা তাদের বিশ্বাসঘাতকতা করে। তারা দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতার চেয়ে স্বল্পমেয়াদী উত্তেজনার পিছনে ছুটতে থাকে। তিনি শ্রোতাদের উৎসাহিত করেন যেন তারা মেধার চেয়ে স্থিতিস্থাপকতার প্রশংসা করে। যে ব্যক্তি নীরবে সঞ্চয় করে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলে, ধারাবাহিকভাবে বিনিয়োগ করে, মন্দার সময় শান্ত থাকে এবং জীবন পরিবর্তনের সময় মানিয়ে নেয়, তার আর্থিকভাবে সফল হওয়ার সম্ভাবনা এমন ব্যক্তির চেয়ে অনেক বেশি যিনি ক্রমাগত অসাধারণ সুযোগের সন্ধান করেন। লেখক ভঙ্গুরতার উপর প্রতিফলন করে অধ্যায়টি শেষ করেছেন। একটি ভঙ্গুর আর্থিক জীবন চাপের মুখে ভেঙে পড়ে। একজন স্থিতিস্থাপক ব্যক্তি নত হয়ে বেঁচে থাকে। লক্ষ্য হল অসুবিধা এড়ানো নয়, বরং তা সহ্য করার জন্য যথেষ্ট শক্তি তৈরি করা। বেঁচে থাকা বৃদ্ধির জন্য স্থান তৈরি করে। বৃদ্ধি স্বাধীনতার জন্য স্থান তৈরি করে। স্বাধীনতার জন্য স্থান তৈরি করে। লেখকের মতে, এখান থেকেই প্রকৃত সম্পদের শুরু। অধ্যায় 7 লেখক এখন শ্রোতাদের মনোযোগ আর্থিক জীবনের সবচেয়ে ভুল বোঝাবুঝির একটি মাত্রার দিকে নির্দেশ করেন, সময়। তিনি ব্যাখ্যা করেন যে মানুষ প্রায়শই লাভ, কৌশল, ভবিষ্যৎবাণী এবং জটিলতার উপর আচ্ছন্ন থাকে। কিন্তু লেখকের মতে, সময় হল চূড়ান্ত গুণক। সময় ছোট ছোট সিদ্ধান্তগুলিকে বিশাল ফলাফলে রূপান্তরিত করে। সময় সাধারণ আচরণকে অসাধারণ ফলাফলে রূপান্তরিত করে। সময় হল সম্পদের স্থপতি।
তিনি শুরু করেন কিভাবে মানুষ ধীর অগ্রগতিকে অবমূল্যায়ন করে তা বর্ণনা করে তাৎক্ষণিক পুরস্কারে ভরা পৃথিবীতে ধীর বৃদ্ধি অদৃশ্য বলে মনে হয়, কিন্তু লেখক জোর দিয়ে বলেন যে ধীর বৃদ্ধি দুর্বলতা নয়, এটি স্থায়িত্বের ভিত্তি। যা কিছু খুব দ্রুত বৃদ্ধি পায় তা অস্থির, যা কিছু স্থিরভাবে বৃদ্ধি পায় তা টিকে থাকে। তিনি একটি প্রাণবন্ত উদাহরণ দেন। কল্পনা করুন মাটিতে রোপিত একটি বীজ দেখার কয়েকদিন ধরে আপনি কিছুই দেখতে পান না, সপ্তাহ ধরে খুব কমই কোনো পরিবর্তন, কিন্তু মাটির নিচে শিকড় তৈরি হচ্ছে, আসল বৃদ্ধি লুকিয়ে আছে। যখন উদ্ভিদটি অবশেষে মাটির মধ্য দিয়ে ভেঙে যায়, তখন এটি হঠাৎ দেখা যায়, কিন্তু ভিত্তিটি সর্বদা নীরবে তৈরি হচ্ছিল। সম্পদ একইভাবে আচরণ করে। দৃশ্যমান ফলাফলগুলি শেষ হয়, অদৃশ্য প্রচেষ্টা প্রথমে আসে। লেখক নীরব সম্পদের ধারণার দিকে এগিয়ে যান। নীরব সম্পদ হল সেই অর্থ যা আপনি দেখতে পান না। এটি হল সঞ্চিত অর্থ, বিনিয়োগ করা, এড়ানো সিদ্ধান্ত, প্রলোভন প্রতিরোধ করা। লেখকের মতে সমাজ সম্পদের দৃশ্যমান প্রদর্শন উদযাপন করে, বিলাসিতা, জীবনধারা, ভোগ, কিন্তু দৃশ্যমান প্রদর্শন প্রায়শই ব্যয়কে প্রতিনিধিত্ব করে, সঞ্চয়কে নয়। প্রকৃত সম্পদ লুকিয়ে থাকে কারণ এটি মানুষের পছন্দের জিনিসের মধ্যে থাকে, না কিনতে। তিনি নীরব সম্পদকে একটি ভবনের ভিত্তির সাথে তুলনা করেন। ভিত্তি অদৃশ্য, কিন্তু সবকিছুই এর উপর নির্ভর করে। ভিত্তি যত শক্তিশালী, ভবন তত উঁচু। যে ব্যক্তি নীরব সম্পদ গড়ে তোলেন তিনি এমন একটি জীবন গড়ে তুলছেন যা স্বাধীনতা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা বজায় রাখতে সক্ষম। লেখক এরপর সাফল্যের সূক্ষ্ম প্রকৃতি নিয়ে আলোচনা করেন। সাফল্য নিজেকে প্রকাশ করে না, এটি নাটকীয় ধুমধামের সাথে আসে না, এটি পটভূমিতে নীরবে তৈরি হয়, রুটিন, অভ্যাস এবং শৃঙ্খলা দ্বারা গঠিত হয়। লেখের মতে লোকেরা প্রায়শই ধরে নেয় যে বড় ফলাফলগুলি বড় কর্মের মাধ্যমে আসে, তবে প্রায়শই এটি ধারাবাহিক, ছোট, ইচ্ছাকৃত পদক্ষেপের মাধ্যমে আসে। তিনি একজন সঙ্গীতজ্ঞের উপমা ব্যবহার করেন। মঞ্চে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশনা কেবল হাজার হাজার ঘণ্টার অদৃশ্য অনুশীলনের মাধ্যমেই সম্ভব। দর্শকরা শেষ মুহূর্তটি দেখেন, বছরের পর বছর ধরে প্রস্তুতির সময় নয়। আর্থিক সাফল্য একই রকম, মানুষ ফলাফল লক্ষ্য করে, ত্যাগ কখনো দেখে না। লেখক স্বল্পমেয়াদী শব্দ যখন আপনাকে ঘিরে ধরে, তখন দীর্ঘমেয়াদী আচরণে লেগে থাকার মানসিক চ্যালেঞ্জটিও অন্বেষণ করেন। প্রতিদিন নতুন ভবিষ্যৎবাণী, নতুন সংকট, নতুন স্টক ওঠানামা, নতুন মতামত নিয়ে আসে। বিশ্ব ক্রমাগত আপনার মনোযোগ বর্তমান মুহূর্তের দিকে টেনে আনার চেষ্টা করে, কিন্তু লেখক পরামর্শ দেন যে দীর্ঘমেয়াদী চিন্তাবিদদের স্থির থাকার জন্য প্রতিদিনের শব্দ উপেক্ষা করতে শিখতে হবে। তিনি ব্যাখ্যা করেন যে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার উপর মনোযোগ দেওয়ার জন্য মানসিক শক্তির প্রয়োজন। এর জন্য প্রতিক্রিয়া দেখানোর প্রলোভনকে প্রতিরোধ করা, তুলনা করার তাগিদকে প্রতিরোধ করা, মিস করার ভয়কে প্রতিরোধ করা প্রয়োজন। লেখকের মতে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা কোনো বৌদ্ধিক দক্ষতা নয়, এটি একটি আবেগগত শৃঙ্খলা। লেখক এই ধারণাটি উপস্থাপন করেছেন যে আপনার আর্থিক সাফল্য আপনি কি জানেন তার উপর কম নির্ভর করে। যখন পরিস্থিতি কঠিন হয়ে পড়ে তখন আপনি কিভাবে আচরণ করেন তার উপর বেশি নির্ভর করে। যখন বাজার পড়ে যায় তখন মানসিক পরীক্ষা শুরু হয়। যখন আপনার চারপাশের সবাই আতঙ্কিত হয় তখন মানসিক পরীক্ষা তীব্র হয়। যখন আপনার প্রত্যাশা বাস্তবতার সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন মানসিক পরীক্ষা তার শীর্ষে পৌঁছায়। এই পরীক্ষাগুলি পাশ করার জন্য জ্ঞানের শ্রেষ্ঠত্ব নয়, মনের স্থিতিশীলতা প্রয়োজন। এরপর তিনি জীবনের অনির্দেশ্যতার উপর চিন্তা করেন। কেউই প্রতিটি মোড় এবং বাঁক আগে থেকে দেখতে পারে না। কেউই বাজার, মন্দা, সংকট বা উদ্ভাবনের নিখুঁত ভবিষ্যৎবাণী করতে পারে না। লেখের মতে অনির্দেশ্যতা স্বীকার করা পরাজয় নয়, এটি প্রজ্ঞা। যখন আপনি অনিশ্চয়তা গ্রহণ করেন তখন আপনি ভিন্নভাবে পরিকল্পনা করেন।
আপনি বাফার তৈরি করেন, সিদ্ধান্তকে বৈচিত্র্যময় করেন এবং চরম ঝুঁকি এড়ান। লেখক একটি রূপক পেশ করেছেন। কল্পনা করুন আপনি একটি কুয়াশাচ্ছন্ন বনের মধ্য দিয়ে লণ্ঠন নিয়ে হাঁটছেন। লণ্ঠন আপনাকে কেবল কয়েক ধাপ এগিয়ে যেতে সাহায্য করে। এটাই যথেষ্ট। আপনার পুরো পথটি দেখার দরকার নেই। আপনাকে কেবল একবারে একটি সাবধানী পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। আর্থিক পরিকল্পনা একইভাবে কাজ করে। আপনার নিখুঁত দৃষ্টিভঙ্গির প্রয়োজন নেই। আপনার চিন্তাশীল দিক নির্দেশনা প্রয়োজন। তিনি সরলতার সৌন্দর্য নিয়ে আলোচনা শুরু করেন। মানুষ প্রায়শই বিশ্বাস করে যে আর্থিক সাফল্যের জন্য জটিল কৌশল প্রয়োজন। কিন্তু লেক্যের মতে সহজ কৌশলগুলি ধারাবাহিকভাবে কার্যকর করা জটিল কৌশলগুলিকে অসঙ্গতভাবে কার্যকর করা কৌশলগুলিকে পরাজিত করে। নিয়মিত সঞ্চয় করুন। আপনার আয়ের চেয়ে কম ব্যয় করুন। ধৈর্য ধরে বিনিয়োগ করুন। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। এই সহজ পদক্ষেপগুলি দীর্ঘমেয়াদে বেশিরভাগ বিশেষজ্ঞকে ছাড়িয়ে যায়। তিনি জোর দিয়ে বলেন যে জটিলতা প্রলোভন সংকুল। মানুষ জটিল সমাধানের পিছনে ছুটতে থাকে কারণ সেগুলো পরিশীলিত বলে মনে হয়। কিন্তু জটিলতা প্রায়শই বিপদকে লুকিয়ে রাখে। সহজ কৌশলগুলি কেবল নিরাপদই নয়, এগুলি বজায় রাখাও সহজ। এবং যখন সিস্টেমটি সহজ হয় তখন ধারাবাহিকতা আরও সহজ হয়। লেখক এরপর সময় এবং পরিচয়ের মধ্যে সম্পর্ক অন্বেষণ করেন। দীর্ঘ সময় ধরে মানুষ পরিবর্তিত হয়, লক্ষ্যগুলি পরিবর্তিত হয়, অগ্রাধিকারগুলি বিকশিত হয়, সম্পর্কগুলি রূপান্তরিত হয়, সুযোগগুলি উপস্থিত হয়। লেখক সতর্ক করে দেন যে কঠোর আর্থিক পরিকল্পনাগুলি যখন ব্যক্তিগত বৃদ্ধির জন্য দায়ী না হয় তখন ভঙ্গুর হয়ে ওঠে। নমনীয়তা কেবল একটি আর্থিক হাতিয়ার নয়, এটি একটি মানবিক প্রয়োজন। তিনি নিয়মিত নিজের সাথে পরীক্ষা করার পরামর্শ দেন। আপনার লক্ষ্য কি একই? আপনার অগ্রাধিকার কি একই? আপনার মূল্যবোধ কি একই? আর্থিক সিদ্ধান্তগুলি ব্যক্তিগত বিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে। অভিযোজন ছাড়া মানুষ নিজেদের পুরানো সংস্করণের সাথে শৃঙ্খলিত থাকে। লেখক একটি গভীর বার্তা দিয়ে অধ্যায়টি শেষ করেছেন। সময় কেবল একটি পরিমাপ নয়, এটি একটি শক্তি। যখন সময় তোমার জন্য কাজ করে তখন ছোট ছোট সিদ্ধান্তগুলো শক্তিশালী হয়ে ওঠে। যখন সময় তোমার বিরুদ্ধে কাজ করে তখন বড় প্রচেষ্টাও ব্যর্থ বলে মনে হয়। সময়ের সাথে নিজেকে সারিবদ্ধ করো। ধৈর্য ধরো। ধারাবাহিক থাকো। ধ্বংস থেকে নিজেকে রক্ষা করো। বছরগুলোকে এমন কিছু করার সুযোগ দাও যা দিনগুলো পারে না। এটি শ্রোতাকে পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত করে, যেখানে লেখক স্বাধীনতা, উদ্দেশ্য এবং অর্থের বাইরেও সম্পদের গভীর অর্থ অন্বেষণ করেন। অধ্যায় ৮ লেখক এখন সম্পদের সর্বোচ্চ রূপের দিকে ঝুঁকছেন যা তিনি বিশ্বাস করেন। স্বাধীনতা এটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের আকার নয়, আপনার মালিকানাধীন সম্পত্তি নয়, আপনি যে জীবনধারা প্রদর্শন করেন তা নয়। লেখকের মতে সম্পদের সবচেয়ে গভীর রূপ হল আপনার নিজের সময় নিয়ন্ত্রণ করার ক্ষমতা, প্রতিদিন ঘুম থেকে ওঠার ক্ষমতা। আপনি কিভাবে আপনার সময় ব্যয় করবেন তা আপনি বেছে নেন। তিনি যুক্তি দেন, স্বাধীনতাই চূড়ান্ত মুদ্রা। তিনি ব্যাখ্যা করে শুরু করেন যে মানুষ প্রায়শই বাহ্যিক প্রতীকগুলিতে মনোনিবেশ করে সম্পদকে ভুল বোঝে। বিলাসিতা, মর্যাদা, গাড়ি, বাড়ি এগুলি সম্পদ নয়, এগুলি ভোগের প্রকাশ। সম্পদ হল এমন জিনিস যা আপনি দেখতে পান না। সঞ্চিত অর্থ, রাখা বিনিয়োগ, সুরক্ষিত সময়। যে ব্যক্তি ধনী দেখায় সে ভঙ্গুর হতে পারে। যে ব্যক্তি বিনয়ী দেখায় সে আর্থিকভাবে শক্তিশালী হতে পারে। লেখক একটি সহজ সত্য তুলে ধরেছেন। আপনার সঞ্চয় করা প্রতিটি ডলার আপনার ভবিষ্যতের একটি অংশ যা আপনি আবার কিনে নেবেন। বিলম্বিত তৃপ্তির প্রতিটি মুহূর্ত স্বাধীনতার একটি সঞ্চিত একক হয়ে ওঠে। সময়ের সাথে সাথে এই একগুলি স্বাধীনতায় জমা হয়। তিনি একটি সিনেমাটিক ছবি আঁকেন। কল্পনা করুন একটি শান্ত সকালে ঘুম থেকে ওঠার সময়, কোনো অ্যালার্ম ঘড়ি নেই, কোনো জরুরি সময়সীমা নেই, কোনো তাড়াহুড়ো করার চাপ নেই,
কোনো অদৃশ্য বোঝা নেই। আপনার সময় আপনার। লেখের মতে এই অনুভূতি খ্যাতি নয়, বিলাসিতা নয়। মানুষ যখন অর্থের পিছনে ছুটতে থাকে তখন তারা আসলে যা খোঁজে। তিনি ব্যাখ্যা করেন যে স্বাধীনতা শক্তিশালী কারণ এটি চাপ কমায়। চাপ প্রায়শই নিয়ন্ত্রণের অভাব থেকে আসে, আর্থিক সীমাবদ্ধতার কারণে সিদ্ধান্ত নিতে বাধ্য করা। যখন আপনি আপনার সময় নিয়ন্ত্রণ করেন, তখন আপনি উদ্বেগ কমিয়ে দেন, সুখ বৃদ্ধি করেন এবং আরও ভালো সিদ্ধান্ত নেন। স্বাধীনতা মানসিক স্থিতিশীলতার জন্ম দেয়। লেখক এই ধারণাটিকে সঞ্চয়ের মূল্যের সাথে সংযুক্ত করেছেন। সঞ্চয় কেবল সংখ্যা নয়, এটি অনুমতি। আপনার ঘৃণার কাজ ছেড়ে দেওয়ার অনুমতি, ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নেওয়ার অনুমতি, বিষাক্ত সুযোগগুলিকে না বলার অনুমতি, ঝুঁকি নেওয়ার অনুমতি, কৌতূহল অনুসরণ করার অনুমতি। লেখকের মতে সঞ্চয় আপনার পছন্দগুলিকে প্রসারিত করে আপনার জীবনকে প্রসারিত করে। এরপর তিনি যুক্তিসঙ্গত সম্পদ ধারণাটি নিয়ে আলোচনা করেন। লেখকের মতে স্বাধীনতা অর্জনের জন্য মানুষের অতিরিক্ত সম্পদের প্রয়োজন হয় না। তাদের আয়, ব্যয়, সঞ্চয় এবং প্রত্যাশার মধ্যে ভারসাম্য প্রয়োজন। অনেকেই প্রচুর সম্পদের পিছনে ছুটতে থাকে কারণ তারা কল্পনা করে যে এটি সুখ বয়ে আনবে। কিন্তু বিলাসিতা থেকে, স্বাধীনতা থেকে সুখ দ্রুত বৃদ্ধি পায়। তিনি জীবনযাত্রার আসক্তি এড়িয়ে চলার ধারণার দিকে এগিয়ে যান। জীবনযাত্রার আসক্তি তখনই ঘটে যখন মানুষ তাদের আয় বৃদ্ধির সাথে সাথে তাদের ব্যয় বৃদ্ধি করে। এটি তাদের এমন একটি চক্রে আটকে দেয় যেখানে কোনো পরিমাণ অর্থই যথেষ্ট বলে মনে হয় না। লেখক ব্যাখ্যা করেন যে জীবনযাত্রার মান ক্রমাগত বৃদ্ধির চেয়ে পরিমিত প্রত্যাশা বজায় রাখা স্বাধীনতার একটি শক্তিশালী পথ। তিনি একটি রূপক উপস্থাপন করেন। কল্পনা করুন একটি সিঁড়ি বেয়ে ওঠা। যদি আপনি প্রতিবার সিঁড়ি বেয়ে ওঠার সময় সিঁড়িটি লম্বা হতে থাকে, তাহলে আপনি কখনই শীর্ষে পৌঁছাতে পারবেন না। জীবনযাত্রার মুদ্রাস্ফীতি সিঁড়িকে অসীম করে তোলে। স্বাধীনতা আসে যখন আপনি অন্যদের নির্ধারণ করার পরিবর্তে আপনার সিঁড়ির উচ্চতা বেছে নেন। লেখক এরপর পরিচয় এবং কাজ নিয়ে আলোচনার দিকে ঝুঁকছেন। অনেকেই তাদের কাজের মাধ্যমে নিজেদের সংজ্ঞায়িত করেন, আয় এবং ক্যারিয়ার সাফল্যের সাথে আত্মমূল্যকে যুক্ত করেন। এটি মানসিক নির্ভরতা তৈরি করে। লেখকের মতে প্রকৃত স্বাধীনতার মধ্যে রয়েছে পরিচয়কে পেশা থেকে আলাদা করার ক্ষমতা। কাজ তখন অর্থবহ হয়ে ওঠে যখন তা বেছে নেওয়া হয়, জোর করে নয়। তিনি আরও বলেন যে স্বাধীনতা সৃজনশীলতা বৃদ্ধি করে। যখন মানুষ আর্থিক নিরাপত্তাহীনতার ভয়ে চালিত হয় না, তখন তারা আরও সাহসী, আরও চিন্তাশীল সিদ্ধান্ত নেয়। তারা নতুন পথ আবিষ্কার করে, তারা উদ্ভাবন করে। স্বাধীনতা মানুষকে প্রয়োজনীয়তার চেয়ে উদ্দেশ্য দ্বারা পরিচালিত জীবন গড়ে তুলতে সাহায্য করে। লেখক এরপর হিংসার মানসিক মূল্য নিয়ে আলোচনা করেন। হিংসা মানুষকে অন্তহীন প্রতিযোগিতায় আটকে রাখে। তারা জীবনধারা, ক্যারিয়ার, সাফল্য এবং সম্পদের তুলনা করে। লেখের মতে হিংসা মানুষের যা আছে তা উপলব্ধি করার ক্ষমতা নষ্ট করে দেয়। এটি মনোযোগ ভেতরের দিকে না সরিয়ে বাইরের দিকে সরিয়ে দেয়, যার ফলে মানুষ তাদের নিজস্ব অগ্রগতি লক্ষ্য করতে পারে না। তিনি এমন বিলাসিতায় মনোনিবেশ করার পরিবর্তে ইতিমধ্যে অর্জিত স্বাধীনতার জন্য কৃতজ্ঞতা অনুশীলন করার পরামর্শ দেন, যা এখনও অর্জিত হয়নি। লেখক ব্যক্তিগত মূল্যবোধের সাথে অর্থের সমন্বয়ের গুরুত্ব অন্বেষণ করেছেন। অর্থ তখনই অর্থবহ হয়ে ওঠে যখন এটি প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সমর্থন করে: পরিবার, স্বাস্থ্য, শান্তি, ব্যক্তিগত বিকাশ, সম্পর্ক এবং অবদান। মূল্যবোধের বিরোধিতাকারী সম্পদ উত্তেজনা তৈরি করে। মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পদ সম্প্রীতি তৈরি করে। তিনি এমন একজন ব্যক্তির উদাহরণ দেন যিনি কেবল অর্থের জন্য উচ্চ চাপের ক্যারিয়ারের পিছনে ছুটছেন, সম্পর্ক, স্বাস্থ্য এবং শান্তি বিসর্জন দিচ্ছেন। ব্যক্তিটি ধনী হতে পারেন কিন্তু মানসিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারেন। এদিকে
কম আয় করেন কিন্তু ব্যক্তিগত মূল্যবোধ অনুসারে জীবনযাপন করেন, এমন কেউ জীবনে আরও বেশি সন্তুষ্টি অর্জন করতে পারেন। লেক্যের মতে, সম্পদ পরম নয়। এটি আপনার লক্ষ্য এবং মূল্যবোধের সাথে আপেক্ষিক। তিনি স্বায়ত্তশাসন